আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু শেখ হাসিনাকে সাক্ষাৎকার নেওয়ার একটা প্রবল ইচ্ছা আছে, কারণ শেখ হাসিনা এখনো বাংলাদেশে একটা প্রভাবশালী এবং প্রাসঙ্গিক একজন রাজনীতিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটি রিপোর্ট ছাপা হয়েছে। সেই রিপোর্টে তিনি বলেছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরত আসতে চান। আমার প্রশ্ন সেখানে না, আমার প্রশ্ন হচ্ছে তিনি সাংবাদিকদের সামনাসামনি সাক্ষাৎকার দিচ্ছেন না কেন? শেখ হাসিনা ভারত সরকারের অতিথি হিসেবে সেখানে গেছেন। তিনি যে জায়গাটাতে আছেন সেটা একটা সংরক্ষিত এলাকা। আমি ওই এলাকাটা বেশ মোটামুটি চিনি, লোদি গার্ডেনের কাছে, খুবই মানে পশ ভিআইপিদের এলাকা সব। আসাদ ভাই, আমার 3টা প্রশ্ন আছে আপনার এখানে। যে আপনি বলছেন যে তিনি ভারত সরকারের অতিথি হিসেবে আছেন, তিনি যে লোদি গার্ডেনে আছেন সেটা আমরা আসলে কি করে জানি? সেটা আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম, তারপরে আর একটা বাসার ছবিও দেখলাম জানি কোথায় আর কি। তো ওই এলাকাটাতেই মানে ওটা তো অ্যাজ ইউ নো ওটা হলো মানে সমস্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, জেনারেলদের বাড়ি আর কি, ওই এলাকায় সব সরকারি বাড়ি আর কি সব। তো সেখানেই তাকে রেখেছে। আমি যদি অন্য আরেকটা কথায় আসি, যে অন্যান্য সরকার প্রধান যারা বিতাড়িত হয়েছেন বা দেশ ছেড়ে তারা চলে গেছেন বা স্বেচ্ছা নির্বাসনে গেছেন, তাদের সঙ্গে কিন্তু অন্যদের দেখা করার অনুমতি ওই সরকার দেয় না বা অনুমতি পায় না, এরকম উদাহরণ আমাদের সামনে আর আছে কিনা আসাদ ভাই? যেমন আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানের সাথে আমার নিজেরই কথা হয়েছে যখন তিনি সেখানে নির্বাসনে ছিলেন ইংল্যান্ডে। আরো অনেকের কথা হয়েছে, অনেকের ছবি আছে, আমার সঙ্গে হয়তো ছবি নাই কিন্তু অনেকের সঙ্গে ছবিও আছে, কথাও আছে। তো সেটাই আর কি। তো তিনিও তো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সেইখানে, তাই না? হ্যাঁ, তার তো এই দেশের আইনে তার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তো শেখ হাসিনাও সাজাপ্রাপ্ত আসামি, মানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এখন এটার যে কি ক্যালকুলেশন, সত্যি কথা বলতে কি আমার কোনো ইনসাইড ইনফরমেশন নাই এই ব্যাপারে, আমি ঠিক জানি না এগুলোতে। আর যেটা জানি না সেটা নিয়ে মানে কোনো স্পেকুলেশন করতে চাই। আচ্ছা, লাস্ট প্রশ্ন, আপনি যেহেতু জানেন না সেটা নিয়ে আপনি স্পেকুলেশন করতে চান না, ফেয়ার এনাফ। আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা কিন্তু আন্তর্জাতিক সংবাদ সংস্থায় আমার কাজ করার অভিজ্ঞতায় হোক বা আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে বাইরে হওয়া প্রতিবেদনগুলি পড়ে দেখিয়ে হোক, যে আমরা কিন্তু ইমেল সাংবাদিকতা বা ইমেল সাক্ষাৎকারকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে দেখি না, কারণ আমরা যেহেতু জানি না ওই পারে আসলে উত্তরটা তিনি দিচ্ছেন কিনা, সম্পূরক প্রশ্ন করতে পারি না। কিন্তু পরপর কয়েকটা ইমেল সাক্ষাৎকার আমরা তার দেখলাম, রয়টার্সের মতো বড় প্রতিষ্ঠানও এইটা ছাপালো। এইটা সম্পর্কে মানে সাংবাদিকতার দিক থেকে এইটাকে আপনি আসলে কি মনে করেন? প্রথম কথা হলো রয়টার্স, রয়টার্স তো আমরা সবাই জানি যে মানে আন্তর্জাতিক যে নিউজ এজেন্সি গুলো আছে তার মধ্যে নাম্বার 1 সেটা, তারপরে এপি, তারপরে এএফপি, মানে ইংরেজি মাধ্যমের কথা বলছি আমি। তো ফলে এবং রয়টার্স এর এডিটোরিয়াল মানে ইটস ভেরি রিজিড, মানে তারা অনেক হিসাবপত্র করে যাচাই বাছাই করে তারা রিপোর্ট গুলা ছাপে, এটুকু আমি জানি মোটামুটি। এখন তারা যখন এই রিপোর্টটা দিয়েছে, তবে আমি মনে করি যে তারা নিশ্চয়ই তারা অথেন্টিক সোর্স থেকেই এটা দিয়েছে এবং তার সাথে হয়তো কোনোভাবে যোগাযোগ করেছে, এইটুকুই বলতে পারি। মানে রয়টার্স কোনো মানে স্পেকুলেশনের ভিত্তিতে বা কারো ফেক কোনো ইয়েতে এটা তারা যাচাই বাছাই না করে এটা করেনি বলে আমার ধারণা। তার মানে আমি একটু সাবির ভাইয়ের কাছে আসি। আরশাদ ভাইয়ের কথায় আমি এই লাইনটা বলতে পারি কিনা, এটা আরশাদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, যে ক্লিয়ারেন্সের কথা আপনি যেটি বলতেছিলেন যে হোস্ট কান্ট্রির ক্লিয়ারেন্স, তাহলে রয়টার্সের এই ইন্টারভিউটার ক্ষেত্রে ছিল, এতে প্রতিবাদ হয়, সেটা তো বোঝাই যায় আর কি। ওকে, আমি একটু একই প্রশ্ন নিয়ে আমি জনাব সাবির মোস্তফা আপনার কাছে আসতে চাই। সাবির ভাই, শেখ হাসিনা সামনে আসতেছেন না, শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন না, শেখ হাসিনার গলার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যতটুকু, সেগুলি টেলিফোনে তিনি তার ইনসিগনিফিকেন্ট কিছু নেতৃবৃন্দের সাথে কথাবার্তার টেলিফোনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ভারতে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্যামেরার সামনে এসে কথা বলতে পারতেছেন, টেলিফোনে কথা বলতে পারতেছেন, ওবায়দুল কাদের, অন্যান্য নেতৃবৃন্দকেও আমরা সামনে দেখছি, শুধু শেখ হাসিনাকে দেখছি না। এর কারণ কি হতে পারে এবং একজন সাংবাদিক হিসেবে আপনি আসলে বিষয়টা কিভাবে দেখেন? আর আসাদ ভাইয়ের সঙ্গে আসাদ ভাইয়ের আলোচনাগুলি তো আপনি শুনেছেনই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই রয়টার্সের যে লেটেস্ট ইন্টারভিউটা যেটা নিয়ে এত তোলপাড় চলছে, সেটা কিন্তু টেলিফোনে নেওয়া হয়েছে। এই আপনি রয়টার্সের রিপোর্টে দেখেন,
রয়টার্স বলছে যে এটা হচ্ছে শেখ হাসিনার প্রথম টেলিফোনিক ইন্টারভিউ। তারা 1 ঘন্টা মানে গভীর রাত বলছিল যে একদিন থেকে আরেক দিন, অর্থাৎ লেট নাইট 1 ঘন্টার বেশি সময় ধরে তারা টেলিফোন ইন্টারভিউটা নিয়েছে। কিন্তু কেন ওই অডিওটা তারা ইউজ করলো না, Absolutely. সার্কুলেট এই করলো না? টেলিফোনের ইন্টারভিউ থাকলে সেটা অডিওটা কেন শোনানো হবে না? কিন্তু এখানে আপনি দেখেন ওই রিপোর্টে কিন্তু 3 জন স্টাফ ইনভলভ ছিল, একজন না। দিল্লিতে একজন, ঢাকায় একজন, আর লন্ডনে তাদের বেসিক্যালি তাদের এডিটর ইনভলভ ছিল। সো এখানে কোনো কারসাজি হয়েছে বা কারচুপি হয়েছে সেরকম আমি মনে করি না। এখন প্রশ্ন হচ্ছে, সেটা আমারও মনে হয় না। আমার এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা এখনো কেন জনসমক্ষে আসছেন না, কেন ভিডিওতে আসছেন না, বা কেন লাইভ কোনো অনুষ্ঠানে আসছেন না, এটা নিয়ে একটা স্পেকুলেশন আছে। কিন্তু আমি আজকেই একজন ভারতীয় সাংবাদিকের সাক্ষাৎকার শুনছিলাম, যিনি নিজেকে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ বলে দাবি করেন এবং এটাও দাবি করলেন যে তিনি সম্প্রতি শেখ হাসিনার সাথে দেখা করেছেন। এবং তার ব্যাখ্যা হলো যে শেখ হাসিনা, ওই যে আপনি যেটা বলছিলেন, শেখ হাসিনা হচ্ছে ভারতের অতিথি, বন্দী না। কিন্তু তিনি চাচ্ছেন যে ধাপে ধাপে ধীরে ধীরে পাবলিকের সামনে আসছে। সেটা কেন, সেটার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তার কথা হচ্ছে যে এটা ভারত সরকারের কোনো বিধিনিষেধ না। ভারত সরকার সেটা নিয়ন্ত্রণ করে না যে কার সাথে কথা বলতে পারবে বা কার সাথে কথা বলতে পারবে না। এবং এটা আমি আগেও শুনেছি যে বিভিন্ন দেশ থেকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সাথে দেখা করতে পারেন। তারা গিয়েছেন, দিল্লিতে দেখা করেছেন। এবং লন্ডন থেকে একটা ডেলিগেশন, আওয়ামী লীগের ডেলিগেশন কয়েক মাস আগে গিয়ে দেখা করে এসছে এবং তারা অনেক কথা বলেছে যে শেখ হাসিনার সাথে তাদের কি কথা হয়েছে, তাকে দেখতে কেমন লেগেছে, তার মনোবল কি, তার শারীরিক অবস্থা কি, সবগুলোই নাকি খুব ভালো, এই রিপোর্ট তারা দিয়েছে। কাজেই সে যে একেবারে বন্দি অবস্থায় কোথাও লুকিয়ে আছে তা না। তবে এই ভারতীয় সাংবাদিক আরেকটা কথা বললেন, যেটা আমি আরশাদ মাহমুদের সাথে কথার সূত্র ধরে বলি, যে তিনি যে লোধি গার্ডেনের কাছে থাকতেন সেটার একটা আভাস আমরা পেয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল টাইমসের একটা রিপোর্টে বহু আগে, যে তাকে লোধি গার্ডেনে মাঝে মধ্যে সন্ধ্যায় হাঁটতে দেখা যায়। কিন্তু এই ভারতীয় সাংবাদিক বলছেন যে তাকে 3 বার মুভ করা হয়েছে, তার নিরাপত্তার জন্য তাকে 3 বার মুভ করা হয়েছে। যে 1 বছর আগে তিনি যে বাসায় ছিলেন এখন তিনি সেই বাসায় নেই, এবং এর মধ্যে তিনি আরেক দফা বাসা চেঞ্জ করেছেন। তো এটা নাকি ভারত সরকার মনে করে যে তার নিরাপত্তার প্রতি এখনো একটা হুমকি আছে ভারতেও, এবং ভারতের মাটিতেই একটা হুমকি, ভারতের মাটিতেই আছে। এত অনিরাপদ বোধ করছেন? হ্যাঁ, এবং সেই কারণে নাকি তাকে এখনো ওই নিরাপত্তার কারণে কোনো পাবলিক অনুষ্ঠানে যাওয়ার উপর মানে বিধিনিষেধ না, তবে তাকে এনকারেজ করা হয় বা ডিসকারেজ করা হয় মানে না যাওয়ার জন্য। আর সেই জন্য তার বাড়িও মুভ করা হচ্ছে, কারণ তার নিরাপত্তাটা ভারতীয় সরকারের হাতে। এবং এটা হচ্ছে এই ভারতীয় সাংবাদিকের কথা, এবং যিনি শেখ হাসিনা খুব ঘনিষ্ঠ বলেই নিজেকে দাবি করেন। আমি এই সিরিজে শেষ প্রশ্ন করতে চাই যে সাবির ভাই, শেখ হাসিনা মানে আমি যদি সময়ে পিছিয়ে 2024 সালে 5 আগস্ট যাই, শেখ হাসিনা যখন ভারতের মাটিতে অবতরণ করেন তার ব্যক্তিগত বিমানে, মানে সরকারি বিমানে বা সরকারি হেলিকপ্টারে, তখন কি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে ভারতে পা রেখেছিলেন কিনা? মানে আগে পদত্যাগ, পরে সেখানে যাওয়া, পদত্যাগই করেন নাই, ভারতীয় প্রধানমন্ত্রী, ভারতে সেখানে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, মানে তার স্ট্যাটাসটা কি ছিল, এটা কি আমরা জানি কি না? একটা জিনিস আমার মনে হয় পরিষ্কার, যে শেখ হাসিনা লিখিত কোনো পদত্যাগপত্র কাউকে দিয়ে যাননি। এটার মানে আমার মনে হয় অ্যাকসেপ্টেড। তিনি যখন ওই দিল্লিতে বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে গেলেন, অবতরণ করলেন, তখন কিন্তু ভারত তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আপনি মনে করেন যে তিনি পদত্যাগ করেই আসলে ভারতে গিয়েছেন, মানে তার আসলে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রটোকল দিতে হয় নাই ভারতের? না, আমি মনে করি না যে তিনি লিখিত কোনো পদত্যাগ পত্র দিয়ে গেছেন। তিনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু, সেই জন্য তার কাছে নিরাপদ আশ্রয়ের জন্য গেছেন। ভারত তাকে নিরাপদ আশ্রয় দিয়েছে, এইটুকুই, প্রধানমন্ত্রী হিসেবে না। বাংলাদেশে এটা পাবলিকলি ঘোষণা করার আগে এটা ভারতের কাছে এই তথ্য গেছে যে তিনি আর প্রধানমন্ত্রী নাই। ভারতের সাথে তো আগে যোগাযোগ করা হয়েছে। এখানে আমি একটু বলি, এখানে প্রথম কথা হলো যে ইন্ডিয়ান যে আর্মি চিফ আছে সে নিজে মানে পাবলিক ইয়েতে বলছে যে জেনারেল ওয়াকারের সঙ্গে যখন আমরা দেখলাম যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, তখন তার সঙ্গে কনস্ট্যান্টলি আমি কথাবার্তা বলেছি, এবং কিভাবে তাকে ওখান থেকে সেফলি আমাদের এখানে নিয়ে আসা যায়
ফলে তারা তো সবকিছুই জানতো। মানে এবং ভারতীয় আর্মি চিফ, এটা ভারতীয় আর্মি চিফ না, হ্যাঁ, অজিত দোভাল বলেছেন। না অজিত দোভাল না, ভারতীয় আর্মি চিফ বলেছেন যে বাংলাদেশের আর্মি চিফের সাথে বাংলাদেশের ঘটনাবলী সে নিয়ে তার সাথে এবং কথা বলে যে হচ্ছিল। আই ওয়াজ ইন কনস্ট্যান্ট টাচ উইথ জেনারেল ওয়াকার, এবং তাকে কিভাবে কখন কোথায় কিভাবে আনবে সবকিছুই আমাদের মধ্যে আলোচনা হচ্ছে আগের থেকেই আর কি। শেখ হাসিনার আনার ব্যাপারে আলোচনার প্রশ্নে ভারতীয় সেনাপ্রধান কথা বলেছেন কনস্ট্যান্ট, সেটা অবশ্য আমার চোখ এড়িয়ে গেছে, সেটা আমি খেয়াল করে নাই। না এটা তো খুবই মানে বড় খবর ছিল সেই সময়। এনিওয়ে মানে এটা ভিডিও আছে। ওকে সদাই, একটু আপনি 50-60 সেকেন্ডে বলবেন যে আমরা যেটা খুব সহজে বলে ফেলি বাংলাদেশে মানুষের কিছু হইল না 54 বছরে, কথা কি ঠিক? 54 বছরে তো আমি সব কয়টা সূচকে সাংঘাতিক উন্নয়ন দেখি। আমার বয়স ওইগুলো খালি আমি তো নিজের চোখে বাংলাদেশে চিনতে পারি না, ঢাকা শহরে আমার জন্ম, আমি তো ঢাকায় চিনতে পারি না। না মানুষের খুবই ভালো কথা। না খুবই ভালো। আমি মাঝে উত্তরবঙ্গে গেছিলাম আর কি, সবচেয়ে ডিপ্রেসড এরিয়া তো। তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আরে সর্বনাশ, মানে প্রত্যন্ত গ্রামের মধ্যে গেছি, সেখানে দেখি মানে পাকা রাস্তা, একটা কাঁচা ঘর বাড়ি দেখি নাই কোথাও। কেমন এগুলো সবই ঠিক আছে। সম্প্রতি আমাদের দেশে ককাস অফ আমেরিকা হয়েছে। আপনি আমেরিকার স্বনামধন্য পত্রিকায় বেশ কিছুদিন কাজ করেছেন, অনেক কিছু লিখেছেন, যতদিন কাজ করেছেন তার চেয়ে বহু বেশি সময় আপনি লিখেছেন। সাবির ভাই লন্ডন কেন্দ্রিক যে বিবিসি ছিল, সেই বিবিসিতে অনেক উঁচু পদে অনেক দিন ধরে কাজ করেছেন। কিন্তু এই যে সংসদের দক্ষিণ প্লাজা আমেরিকার 250 পূর্তি অনুষ্ঠানের সামনে যে এটি সামনে আসলে ককাস অফ আমেরিকা, এই জিনিসটা আসলে কি? কেউ যে বলেন যে জুলাই আন্দোলন, মার্কিন বাণিজ্য চুক্তি, সর্বশেষ ককাস, খলিলুর রহমান, একজনের সঙ্গে আরেকটা সম্পর্ক আছে, আপনার কাছে কি মনে হয়? মানে ককাস আসলে জিনিসটা কি? আমি তো কনস্ট্যান্টলি লিখে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে সংসদ ভবন দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটা করলো, আমি ওই কার সাথে জানি একটা ইন্টারভিউ দিলাম আমি সেদিন, তো আমি বললাম যে আমার তো মনে হচ্ছে যে এটা আমেরিকার কলোনি। তাছাড়া পৃথিবীর কোনো মানে স্বাধীন সার্বভৌম দেশ আর একটা দেশের মানে বর্ষপূর্তি উপলক্ষে এইরকম অনুষ্ঠান করতে পারে সংসদ ভবনের মতো জায়গায়, এটা তো আমি শুনি নাই কোনোদিন। আর পৃথিবীতে এরকম কোনো নজির আছে সেটাও দেখি নাই। আমাদের মুশকিলটা হলো কি, যে আমরা ওই মানে যেহেতু আমেরিকায় বড় পাওয়ার শক্তি, তো এখন ওই সবাই তারে তেল মারতে হবে। তো এবং তেল, তাদের তেল না মেরেও যে ইয়েতে থাকা যায়, মানে মোটামুটি মাথা উঁচু করে মানে সার্বভৌম স্বাধীনভাবে থাকা যায়, এটা ইরান দেখাচ্ছে, তারপরে কিউবা দেখাচ্ছে। এখন বলবে যে কিউবা তো শেষ করে দিচ্ছে প্রায়, হ্যাঁ দিচ্ছে, ইরান কেউ মারতেছে, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটাই, যে আমি যদি নিজে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে নিজেকে মানে বলি যে আমি সেই দেশের নাগরিক বা আমি সেই দেশের নেতা, তো আমি মানে গোপন চুক্তি করে তারা যেটা চায় সেই চুক্তি আমি কেন এটা করব? মানে আমার তো কিছু মনে, এখন আপনি খলিলের মতো লোককে, খলিল যার অ্যাকচুয়ালি খলিলের তো জেলে থাকার কথা, সে একটা খুন এবং আত্মহত্যার মামলায় মানে অভিযোগ ছিল এবং পত্রিকাতে আসছে, সেই লোক এসে দেশের মানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। তো আইনের শাসনটা কোথায় থাকবে, কিভাবে হবে? তো এই ধরনের লোককে যখন আপনি সরকারে আনেন, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই তখন বুঝতে হবে না যে তার অন্য কোনো এজেন্ডা আছে। এইটুকুই বলবো আর কি। আমি খুবই আনফরচুনেট, খুবই দুঃখজনক। আমি আমেরিকার ককাস বিষয়টা নিয়ে, ককাস অফ আমেরিকা জিনিসটা নিয়ে আসলে একটু সাবির ভাইয়ের কাছেও একটু বুঝতে চাইবো। সাবির ভাই, আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, সাবির ভাই আমার অনেক দিনের শিক্ষকের মতো, সবকিছু অনেক কিছু আমি তার কাছে বুঝতে চাই। তো এখন এইটাও একটু বুঝতে চাই যে ককাস অফ আমেরিকা ব্যাপারটা কি। কিন্তু তার আগে সাবির ভাই একটু আমি একটা কমেন্ট একটু পড়ে শোনাই। মমিনুল ইসলাম, উনি বলছেন, খালেদ ভাইয়ের কাছে উন্নয়ন মানে কি বড় বড় বিল্ডিং আর কিছু স্থাপনা? আপনার মতো মানুষ এমন ধারণা করে অবাক হলাম যে না ভাই, আমার কাছে উন্নয়ন মানে হচ্ছে শিশু ও মাতৃ মৃত্যুর হার খুব কমিয়ে নিয়ে আসা, শিক্ষা, সর্বজনীন শিক্ষার আর উচ্চশিক্ষার আর বাড়ানো, জীবনযাত্রার উন্নয়ন বাড়া, অন্তত 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের সংখ্যা বাড়া, এই রকম নানা কিছুই আমার কাছে চোখে উন্নয়ন। আমি এগুলি আমার নিজের চোখেই দেখা, একেবারে কিছু হয় না, সেটা আমি মানতে পারবো না। সাবির, ককাস অফ আমেরিকাটা যদি একটু বুঝায় বলতেন যে এই জিনিসটা আসলে কি। আমি শুধু আপনাকে একটু বলে রাখি, এদের একজন সদস্য, এই ককাস অফ আমেরিকার একজন সদস্য, আমার একজন বন্ধু, তার কাছে আমি একটু জিজ্ঞেস করছিলাম, উনি বলছেন যে এই যে আমরা মাঝে মাঝে চা কফি টফি খেতে যাই, ওরকমের জন্য আমাদের কিছু নাম টাম গেছে আর কি। প্রথমত এই যে
সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এই অনুষ্ঠান দেখে আমার মনে হলো যে 2024 সালে অভ্যুত্থানের পর যেটা সবাই বলছিল যে আমরা আধিপত্যবাদ মানি না, তো দেখে মনে হলো যে আমরা আধিপত্যবাদ মানি না, কিন্তু কার আধিপত্যবাদ মানি না? ভারতের আধিপত্যবাদ মানি না, কারণ ভারত হচ্ছে আমাদের মতো আর কি, আমাদের গায়ের রং, আমাদের একশত, কিন্তু আমরা চাই অন্যদের আধিপত্য, যারা আমাদের এবং যারা আমাদেরকে ডমিনেট করছিল সাদা চামড়াকে, ওদের না, শুধু চামড়া তো না, আসলে- সাবির ভাই আপনি তো প্র্যাকটিক্যাল দিকটাও দেখবেন। ভারতে হচ্ছে রুপি, ভারত হচ্ছে গরিব, আমেরিকা হচ্ছে ডলার, আমেরিকা হচ্ছে বড় লোক।